খানের পরপর ডাকে জুথি উঠে বসে নিচে যাওয়ার জন্য। জুথি ওড়না দিয়ে ঘাম মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নেমে আসে। সবাই ওর দিকে তাকালো। জুথি টেবিলের কাছে আসতেই সানজিদা খান ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না। এটা বলে জোরে নিঃশ্বাস ফেলে একটু জোরেই বলল, ডিয়ার গরম, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তাই তুমিও আমাকে ছেড়ে চলে যাও। দেখছো তো তোমাকে আমার সাথে কেউ সহ্য করতে পারে না, তাই তাড়াতাড়ি করে চলে যাও। জুথির এমন উদ্ভট কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। ততক্ষণে আরিশও বাড়িতে ঢুকছিল। তখন জুথিকে টেবিলের কাছে দেখে সোজা ওর কাছে গিয়ে ওকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে সানজিদা খানকে গম্ভীর কণ্ঠে বলল, মৌকে নিয়ে গেলাম, কিন্তু ও তো নাস্তা করেনি। রুমে পাঠিয়ে দাও। আরিশ জুথিকে হঠাৎ এভাবে কোলে নিতেই জুথি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে অস্থির কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, যাব না আমি আপনার সাথে। জানি তো ঘাড় তার আমি করবি, তাই তো বলে নয় ডিরেক্ট কোলে নিয়ে যাচ্ছি। বলে আরিশ বা চোখটা টিপ দিল। আরিশ ওকে নামাচ্ছে না বলে জুথি ওর বুকে হাত চাপড়িয়ে বলল, শুনতে পাননি? আমি আপনার সাথে যাব না, নামান আমাকে। আরিশ জুথির কথায় পাত্তা না দিয়ে ওকে চুমু দেখিয়ে রুমের দিকে যেতে যেতে জুথিকে বলল, আপনার রুমে যাব না। রুমে না গেলে হবে কিভাবে বেবি? আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাক ফিরুল্লাহ বলছো কেন জান? রুমে না গেলে সবার সামনে বসে কি হবে? জুথি আরিশের এমন নির্লজ্জ মার্কা কথায় ওর কোল থেকে নামার জন্য আরও ছটফট শুরু করলো। আরিশ তার মৌকে এভাবে ছটফট করতে দেখে বাঘা হেসে খুব সযত্নে কোলে আঁকড়ে রুমে এসে জুথিকে বাচ্চাদের মতো করে ওকে নিয়ে পেছনভাবে বিছানায় শুয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরে চোখ দুটো বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। তার এখন ভীষণ মানসিক শান্তি লাগছে এই নরম তুলতুলে শরীরটাকে বুকে আঁকড়ে ধরতে পেরে। এই 3 দিন এই ছোট্ট শরীরটাকে একটা বারও ছুঁতে পারেনি, কাছ থেকে দেখতে পারেনি। এতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। এখন তার শান্তি লাগছে। আরিশ এসব ভেবে একটু ঝুঁকে জ্যোতির মাথায় চুমু খেয়ে বলল, ঠিক যতটা শান্তি তোর মুখের দিক তাকালে আমি পাই, ঠিক তার চেয়েও বেশি তোকে বুকে আগলে নিয়ে পাই। জুথি আরিশের বুকে আবদ্ধ হয়ে গতদিনের অভিমান ভুলে আরিশের বুকের মধ্যে আরও আবদ্ধ হয়ে কাতর কণ্ঠে বলল, যাকে ভালোবাসেন না তাকে বুকে নিয়ে শান্তি কেন পান? আরিশ জুথির কথা শুনে মুখ টিপে হেসে গুরুতর কণ্ঠে বলল, ও ভালোবাসি না বলে এই দূরত্ব? তাহলে চল তোকে একটু ভালোবাসি। জুথি আরিশের এমন কথা শুনে ওর বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলল, অসভ্য পুরুষ লোক, ছাড়ুন আমাকে। এই তো বললি আমি তোকে ভালোবাসি না, তাই তো একটু আদর ভালোবাসা করতে চাইছি। বলে জুথিকে টেনে ওর মুখের কাছে তুলতেই জুথি আরিশের পরপর এমন কথায় ও কাজে ওকে ঠেলে সরাতে চেয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, আপনাকে কেমন কেমন যেন লাগছে। আমি বরং এখন এখান থেকে যাই। উস, শুধু এতটুকু শব্দ শোনা গেল। পর মুহূর্তেই আরিশ ওর ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে মিশিয়ে জুথির হাত দুটো বিছানায় দুপাশে চেপে ধরে নিজের কাজে ব্যস্ত হলো। জুথি আরিশের কর্ম বুঝতে পেরে ছাড়া পেতে ছোটাছুটি করতেই আরিশের গোনা 2-3 মিনিট চুমুকে ওকে ছেড়ে বুকের সাথে চেপে ধরতেই দুজনেই ঘন ঘন শ্বাস নিতে লাগলো। জুথি স্বাভাবিক হতে লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো, ঠিক ততটা যতটা ঘনিষ্ঠ হলে একজন মানুষ আর একজন মানুষের ভিতরে ঢুকে যেতে চায়। আরিশ জুথিকে ওর বুকের সাথে এতটা মিশে যেতে দেখে কানের কাছে মুখ নিয়ে নেশাত্মক কণ্ঠে বলল, তুই যেভাবে আমাকে চেপে রেখেছিস এখন আমি কিনা কন্ট্রোল হারিয়ে বাসর করে ফেলি। আরিশ কথাটা বলতেই জুথি ঘন নিঃশ্বাস ফেলে। পেছন থেকে আরিশের টি শার্টটা খামচে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চুপ করুন আপনি, আমি আপনার এমন কথা নিতে পারছি না। আরিশ জুথির কথায় তেমন পাত্তা দিল না, বরঞ্চ নিজের কাজে ব্যস্ত হতেই জুথির ঘাড় থেকে শুরু করে মুখমণ্ডলীতে শব্দহীন চুমু খেতে শুরু করলো। আস্তে আস্তে আরিশ জুথির নরম পেটের জামাটা সরিয়ে হাত রাখতেই জুথি ভয়ে কেঁপে উঠে নড়াচড়া করলো। তবে আরিশ ওর কোনো কথাই থামছে না দেখে, পাশাপাশি এতটা ঘনিষ্ঠ হতে দেখে জুথি ভয়ে ফুপিয়ে কেঁদে উঠতেই আরিশ ওর মনোযোগ হারায়। অতপর মাথাটা ঝাঁকা মেরে উঠে বসে, কন্ট্রোল হারানোর মতো মাথায় হাত বোলাতে বোলাতে শ্বাস নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, আমার কষ্ট হচ্ছে বউ, হয়তো আমার নয়তো আমার সামনে থেকে এক্ষুনি যা।
বলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো, নিজেকে কন্ট্রোলে ফিরিয়ে আনতে। যদি আরিশকে ওর থেকে সরতে দেখে উঠে বসে একই রকম ফুপিয়ে কাঁদতে লাগলো। এমন অনেকক্ষণ যেতেই আরিশের কোনো সারা শব্দ না পেয়ে যুথি বিছানা থেকে নেমে চলে যেতে নিলে আরিশ ওর হাত ধরে ওর পিঠ ওর বুকের সাথে মিশিয়ে কোলের মধ্যে আবদ্ধ করে ওর দুহাতে ওকে জড়িয়ে নিয়ে ঘাড়ে মুখ ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল। চলে যাচ্ছ? আরিশ যুথিকে চুপ থাকতে দেখে আরেকটু শক্ত করে ওর সাথে চেপে ধরে অসহায় কণ্ঠে বলল। মৌ, তোকে একটু আদর কিংবা ছুঁয়ে দিলে তুই কি খুব বেশি ব্যথা পাবি? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে মৌ। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তোকে হালালভাবে আমার করেও ছুঁতে না পারা। একটু অনুমতি দে তোকে ছোঁয়ার, তোকে আদর করার। আমি আর পারছি না মৌ এই দূরত্ব বয়ে চলতে। যুথি তখনও আরিশের ভয়ে চুপ করে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। বারবার আরিশকে ফিরিয়ে দেয়া মানে আরিশ যদি জোর করে কোনো কিছু করে বসে, এসব ভেবে ভয়ে আবারও জোরে ফুপিয়ে কেঁদে উঠল। যুথির এমন ফোপানো কান্না দেখে আরিশের মেজাজ তুঙ্গে ওঠে। আরিশ যতবার এই মেয়ের সাথে বনিবনা করতে চায় ঠিক ততবার এই মেয়ে ফ্যাট ফ্যাট কান্না করবে, আর নয় তো তার যেটা পছন্দ না সেটাই করবে। আরিশ ওর কান্না নিতে না পেরে ওকে ওর থেকে ছাড়িয়ে ঠাটিয়ে বাগালে থাপ্পড় দিয়ে বাহু চেপে দাঁত কিরমির করে বলল। সমস্যা কি তোর? তোকে মারছি না কামড় দিয়েছি? এভাবে মরা কান্না জুড়ে দিয়েছো কেন? যুথি আরিশের দাবাং মার্কা থাপ্পড় খেয়ে কান্না বলে নিচের দিকে তাকিয়ে ফোপাতে লাগলো। যুথিকে ফোপাতে দেখে আরিশের দাউ দাউ করা রাগ যেন জ্বলন্ত আগুনে পরিণত হলো। কিছুতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যুথির গায়ের ওড়নাটা টান দিয়ে খুলে সেটা মুড়িয়ে ওর হাত পা দুটো বেঁধে বিছানায় ধাক্কা দিয়ে উঠিয়ে বারান্দায় চলে গেল। আরিশকে বারান্দায় চলে যেতে দেখে যুথি বাঁধন খোলার চেষ্টা করলো, তবে এত শক্ত বাঁধন কি আর এতটুকু মানুষ খুলতে পারে? না, একদম পারে না। প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হতেই আরিশের মাথাটা একটু ঠান্ডা হতেই রুমে এসে দেখে তার বাচ্চা বউ বাঁধা অবস্থায় ঘুমিয়ে গদগুদু হয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছে। আর একটু ভালো করে তাকাতেই খেয়াল করলো মুখ হা করে থাকায় মুখ থেকে লালা বেয়ে পড়ছে। যুথির এমন ঘুমানোর স্টাইল দেখে আরিশ ঠোঁট কামড়ে হাসল। কে বলবে এই মেয়ে জাগন্ত অবস্থায় কতটা নেশাত্মক, একজন তাগড়া যুবককে নাড়িয়ে তুলতে সক্ষম। আরিশ এটা ভেবে ওর কাছে গিয়ে হাতে পায়ের বাঁধন খুলে ঠিকভাবে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকাতেই ওর মনে হলো হয়তো তার কাছেই তার মৌ এতটা সুন্দরী, এতটা নিষ্পাপ, কারণ সে তো এই ছোট থেকে এক নারীতেই আসক্ত। দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, তাহলে সে বুঝবে কিভাবে অন্য রমণী দেখতে কেমন। হয়তো তার মৌকে অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তার কাছে তার মৌ সব থেকে সেরা। তার প্রিয় মানুষ, তার বক্ষ পিঞ্জিরার ভালোবাসা, তার শ্বাস নিঃশ্বাস সবকিছু তো এক নারীতেই। আর কে? আরিশ এইসব ভেবে যুথির মুখের লালা মুছে দিয়ে গালে হাতটা বুলিয়ে দিল। এই তো কিছুক্ষণ আগে এখানেই থাপড়টা মেরেছিল। অতপর আরিশ লালচে হয়ে থাকা গালটায় চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল, বাহির থেকে দরজাটা নক করে। সময়টা রাত 9টা 7 মিনিট। অফিস সেরে বাসায় ফিরলেন বাড়ির দুই কর্তা ও রাদীপ সাময়িক ছুটির জন্য। সবার কাজ যেন কাছেই নেই, যদিও বাইরের অফিসের কাজ গোছানো হয়ে গেছে, সেখানে আর 6 মাসে না গেলেও সমস্যা নেই, কারণ সাইফুল খান সেখানে সব কাজ মোটামুটি দেখভাল করে আজকে ফ্লাইটে উঠেছেন। উনি ফ্লাইটে উঠিয়ে ভাইদের জানিয়ে দিয়েছেন। ওনার আশ্বাসে বাকি দুই ভাই সন্তুষ্ট হলো। ওনারা ক্লান্ত শরীর নিয়ে বসার ঘরে সোফায় শরীর এলিয়ে দিতেই ওনাদের ঠান্ডা পানি খেতে দিলেন লিমা খান। সানজিদা খান ও মোমেনা খান খাবার টেবিল সাজাচ্ছেন। মেহজাবিন খান তরকারিগুলো একে একে বাটিতে বেড়ে নিচ্ছেন। এমন সময় আরিশ ও শেরিবের নিচে নামছিল। তখন সাফওয়ান খান, মাহমুদ খান ও রাদীপকে এক জায়গায় দেখে না দেখার মতো করে সানজিদা খানের কাছে গিয়ে বলল। খিদে পেয়েছে আম্মু, খেতে দাও। সানজিদা খান ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন। খাবার সবার জন্য রেডি করছি। তোমার বাবা চাচু এখন এলো তো, ওনারা ফ্রেশ হয়ে এলে দিয়ে দিব। আরিশ ওর মায়ের কথায় দ্বিতীয় উত্তর না করে একটা প্লেট নিয়ে তাতে খাবার বেড়ে সামান্য তরকারি নিয়ে প্লেট হাতে চলে যেতে নিলে পেছন থেকে সাফওয়ান খান বললেন। আরিশ বাবা, তোমার সাথে আমার কথা ছিল। আরিশ শুনল তার বাবার কথা, তবে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ততক্ষণে বলল। আপনার সাথে আমার কোনো কথা নেই। সাফওয়ান খান হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। আরিশের যাওয়ার দিকে তাকিয়ে করা কণ্ঠে বললেন। আমি তোমার বাবা হই,
বাবার সাথে সেই 7 বছর আগে ধরে রাখা ইগো মানায় না বাপ। বাবা তো তোমাকে ভালোবাসি। আরিশের পা তৎক্ষণে থমকায়, অতপর ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। আরিশ সানজিদা খানের দিকে তাকাতেই উনি উপর নিচ মাথা নেড়ে আশ্বাস দিলেন বাবার সাথে কথা বলার। আরিশ মায়ের ইশারায় কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে আবারও রোমের দিকে চলে যেতে দিলে সাফওয়ান খান ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন ছেলের ইগো ভাঙানোর জন্য, কারণ তিনি জানেন তার ছেলে ভাঙবে তবু মচকাবে না। উনি নিচে গিয়ে ওনার ছেলেকে যতক্ষণ পর্যন্ত বুকে না জড়াবেন ততক্ষণ পর্যন্ত ওনার ছেলের ইগো কমার নয়। যদিও আরিশ এসব পছন্দ করে না, তবু একবার চেষ্টা করতে ক্ষতি কি। যতই হোক বাবা তো। এসব ভেবে উনি আরিশের সামনে দ্রুত পায়ে গিয়ে দাঁড়িয়ে বললেন। তোমাকে কি বললাম? সাফওয়ান খান সামনে দাঁড়াতেই আরিশ ভ্রু কুঁচকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে উনি আরিশকে টেনে বুকের সাথে জড়িয়ে বাঁধভাঙা কণ্ঠে বললেন। এত ইগো কোথায় রাখো বাবা? আজ দেশে ফিরলে 2 মাস শেষ হয়ে 3 মাস হতে চললো, কিন্তু বাবার সাথে একটা কথা বললে না। এতটুকু বলে থেমে আবার বললেন। তোমার যেমন মৌয়ের সাথে কথা না বললে ভালো লাগে না, তেমনই তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি মানছি সেদিন আমার পদক্ষেপটা ভুল ছিল, কিন্তু তোমার অন্যায়টাও তো তীব্র ছিল। সাফওয়ান খান ছেলেকে জড়িয়ে এত কথা বলতেও উনি খেয়াল করলেন আরিশ ঠিক আগের মতো প্লেট হাতে গম্ভীর ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে আছে, না ওনাকে সরিয়ে দিয়েছে আর না গম্ভীরতা ভেঙে কিছু বলছে। এতে উনি বেশ হতাশ হন। ছেলেদের নাকি কাটতে নেই, কিন্তু সাফওয়ান খান যেন এই কথাটা উপড়ে ফেললেন। ছেলেকে এখনও একইভাবে দেখে ওনার চোখ দুটোতে টলটল করে পানি জমল। অতপর উনি ভাঙা কণ্ঠে বললেন। তুমি দেশে ফিরে মৌকে বিয়ে করবে, করে নিয়েছো, আমরা মেনে নিয়েছি। তুমি বলেছো মৌ তোমার রুমে থাকবে, তুমি রেখেছো, আমরা মেনে নিয়েছি। তাহলে তুমি আমার সাথে কেন কথা বলছো না? তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যে আমার সাথে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না বাবা। সাফওয়ান খানের ভাঙা কণ্ঠ শুনে আরিশের মনটা কিছুটা হলেও গলে আসে। অতপর বাবার পিঠে হাত রেখে বলল। কাঁদবে না আব্বু, আমি চলে এসেছি তো। আজ 7 বছর 3 মাস পর ছেলের মুখে আব্বু শুনে সাফওয়ান খান আবেগ আপ্লুত হয়ে সবাইকে চিল্লিয়ে বলেন। তোমরা শুনেছো? শুনেছো তোমরা? আমার আরিশ আমাকে আব্বু ডেকেছে। এর থেকে খুশি আর কি হতে পারে? সাফওয়ান খানের চিল্লানো কথায় নিচে সবার মুখের মুচকি হাসি ফুটল। সবাই এটাই চেয়েছিল, বাবা ছেলে যেন আগের মতো এক হয়। সাফওয়ান খান নিচে সবাইকে একবার দেখে আরিশের বাহু ধরে কণ্ঠে আত্মবিশ্বাস এনে বললেন। বাবা ছেলে এক, তো করবে কি সমাজ? হুম। আরিশ আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে চলে গেল। আরিশ চলে যেতে উনিও ফ্রেশ হতেই রুমে চলে গেলেন। সানজিদা খান খাবার টেবিলে সবার খাবার দিতেই সেখানে ছোট বড় থেকে সবাই বসে পড়ল খাবার খেতে। সেখানে রোদও ছিল। রোদ সবার সাথে খাবার খেতে আসতে না চাইলে সানজিদা খানের ডাকে সবার সাথে একসাথে খেতে বসে। লিমা খান সবার খাবার খাওয়া শেষ হয়ে আসতেই হঠাৎ উনি রোদের দিকে তাকালেন। অতপর কিছু একটা ভেবে রাদীপের দিকে তাকিয়ে বললেন। রাদীপ, আব্বু তোমার সাথে আমার কথা আছে। বলে উনি হাতটা ধুয়ে বাকি জায়েদের দিকে তাকিয়ে ইশারা করলেন, যার মানে উনি যাচ্ছেন তোমরা কষ্ট করে গুছিয়ে নিও। সানজিদা খান ওনার ইশারা বুঝতে পেরে ইশারা করেই বোঝালেন ওনাকে যেতে। উনি উঠে চলে যেতে নিলে রাদীপ খাবার মুখে তুলতে নিয়েও প্লেটে রেখে বলল। কি বলবে আম্মু এখানে? ওর কথা শেষ করতে না দিয়ে লিমা খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন। আলাদাভাবে বলবো, রুমে এসো। বলে উনি ওনার রুমে চলে গেলেন। উনি চলে যেতেই রাদীপ খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে হাত ধুয়ে হাত মুখ মুছে মায়ের দরজায় নক করতেই লিমা খান বললেন। দরজা খোলাই, তুমি ভিতরে আসো। রাদীপ দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে তার বাবা সোফায় বসে পেপার দেখছেন, মা বিছানা গোছাচ্ছেন। রাদীপ এটা দেখে চুপচাপ দাঁড়াতেই লিমা খান বললেন। এখানে বসো। রাদীপ মায়ের কথায় বাধ্য ছেলের মতো বিছানায় বসতেই লিমা খান ওর মাথায় হাত বুলিয়ে বললেন। আমি যদি তোমাকে কিছু বলি আমার কথা শুনবে? রাদীপ মায়ের কথায় ধীরে স্পষ্ট গলায় বলল। তুমি আমার মা হও আম্মু, তুমি একটা কথা বলবে আমি রাখবো না? এটা হয় না মা, তুমি বলো কি বলবে। লিমা খান ছেলের কথায় মুচকি হেসে পাশে বসে বললেন।
তোমার তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি চাই তোমাকে বিয়ে করাতে। তাছাড়া তুমি তো রোদ মামনিকে ছোটবেলা থেকেই দেখেছো। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি রাজি থাকলে ওনার সমস্যা নাই। লিমা খানের সব কথার মাঝে রোদের নামটা শুনে রাতে ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল, রোদ মানে বুঝলাম না, ওর কথা কেন আসছে? হুম, তোমার পাশে রোদকে খুব ভালো মানাবে। হোয়াট? এইসব কি তুমি বলছো আম্মু? রোদ আর আমার সাথে? ও নো। বলে মাথাটা এপাশ ওপাশ করলো, যার মানে তার মায়ের কথাটা মেনে নিতে পারছে না। রাদীপকে এমন রিয়াক্ট করতে দেখে লিমা খান ভ্রু কুঁচকে বললেন, কেন, রোদ কি পচে গেছে? তাছাড়া রোদের আম্মুর সাথে আমি কথা বলেছি, এখন তোমার মতামত নিয়ে বাড়ির সবাইকে জানাবো। কিন্তু কামু, আমি তো রোদকে ভালোবাসি না, আমি তো জ্যোতিকে ভালোবাসি। তাহলে আমি রোদকে কেন বিয়ে করতে যাব? জানি তো তুমি জ্যোতিকে পছন্দ করো, তাই তো রোদকে বিয়ে করতে বলছি। তুমি জেনেও কেন বলছো আম্মু? কারণ জ্যোতি বিবাহিত। রাদীপ তার মায়ের কথায় বিরক্ত হয়ে কঠিন কণ্ঠে বলল, তোমরা সে একটা বিয়ে নিয়ে পড়ে আছো, যার কোনো মানে হয় না আম্মু। এটা তোমার ধারণা। জ্যোতির সাথে আরিশের একবার বিয়ে হয়েছিল ইসলামিকভাবে, এখন সে আইনগতভাবেও আরিশের বউ। মানে? মানে এটাই, কিছুদিন আগে এক রাতে আরিশ আমাদের সবাইকে ডেকে বিয়ের রেজিস্ট্রির ব্যাপারে জ্যোতিকে সাইন করিয়ে নিজেও সাইন করে। তাছাড়া সবাই ওদের সম্পর্ক মেনে নিয়েছে, কিন্তু তুমি এটা জানো না, সেদিন তুমি সেখানে ছিলে না তাই। রাদীপ তার মায়ের কথায় থমকালো, অতপর আনমনে বিছানায় ধপ করে বসে পড়ে মনে মনে আওড়ালো, না না না, এটা আমি মানতে পারবো না। জ্যোতি কিছুতেই আমার থেকে আলাদা হতে পারে না। রাদীপকে আনমনে বিড়বিড় করতে দেখে লিমা খান শ্বাস ছেড়ে বললেন, তুমি কি আমার কথা শুনবে না আব্বু? জ্যোতি জানে বিয়ের কথা? না। রাদীপ ওর মায়ের মুখে না শুনে কিছু একটা আশ্বস্ত হয়ে বলল, আম্মু, আমি জ্যোতির সাথে একবার। ওকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে লিমা খান বললেন, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি রোদকে বিয়ে না করো, তাহলে কোনো দিন তুমি আমাকে মা বলে ডাকবে না। বলে মুখটা অন্যদিকে ঘোরালেন। ততক্ষণে মাহমুদা খান ছেলে বউ দুজনের কথাই শুনলেন, অতপর পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে উঠে দাঁড়িয়ে বললেন, রাদীপ বাবা মা দুজনকে এক কথা বলতে দেখে আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ সে তার বাবা মার বাধ্য সন্তান হওয়ায় তাদের মুখের উপর কিছু বলতেও পারছে না, মেনেও নিতে পারছে না। রাদীপ ওভাবে কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে চলে যেতে নিলে লিমা খান বললেন, বললে না তো। তোমাদের যা ইচ্ছে। বলে রাদীপ আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত দুটো মুষ্টি বদ্ধ করে সেখান থেকে চলে আসলো। রাদীপ ওর বাবা মাকে কথাটা বলে তো এলো, ও কি রোদকে আদৌ বিয়ে করবে, নাকি মায়ের মুখের দিকে তাকিয়ে নষ্ট হবে দুটো জীবন? ও আর এই বিষয়টা নিতে পারছে না, আর না ভাবতে পারছে, কারণ ও জানে ওর বাবা মা রোদের বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বললে তারা হাসি মুখে রাজি হয়ে যাবে, তখন ও না চাইলেও রোদকে বিয়ে করতে হবে। এটা মাথায় আসতেই হুট করেই আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, না। এটা বলে উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে পায়চারি করে বিড়বিড় করে আওড়ালো, আমার জ্যোতির সাথে আলাদা কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি। আর ও তো জানে না ওর আবারও বিয়ে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও আরিশকে ভয় পায়, ও কোনো দিনও থাকবে না। একবার যদি ওকে বোঝাতে পারি, তাহলে বাবা মাকেও বোঝাতে পারবো। তখন হয়তো তারা বুঝবে জ্যোতি আমার সাথে থাকবে।
তখন আরিশ খাবার প্লেট নিয়ে রুমে আসতে দেখে জুথি বিছানায় নেই। অতঃপর আশেপাশে তাকাতেই তখন জুথি ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হয়েছে। আরিশ জুথিকে দেখে দরজাটা ভেতর থেকে লক করে খাবার প্লেটটা নিয়ে বিছানায় বসতেই জুথি গুটি গুটি পায়ে কিছু না বলে রুম থেকে কেটে পড়তেই দরজা পর্যন্ত যেতেই আরিশ গম্ভীর কণ্ঠে বলল, বারবার ছাড় দিচ্ছি বলে সবসময় ছেড়ে দিব এটা মনে করিস না, তাই আমাকে রাগাস না। বলে 2 মিনিট বসে অপেক্ষা করতেই জুথি তখনও ওর সামনে এসে না বসায় খাবার প্লেটটা সামনে থেকে ধাক্কা মেরে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে জুথির দিকে যেতে নিলে আকস্মিক জুথি দৌড়ে এসে লাফ দিয়ে আরিশের গলা জড়িয়ে ঝুলে পড়ল, যার দরুন ওর পা দুটো মাটি থেকে অনেকটা উঁচু হয়ে গেল। তাৎক্ষণে আরিশও তাজ্জব হয়, জুথিকে ঝুলে থাকতে দেখে 2 হাতে ওকে আগলে ভ্রু কুঁচকে বলল,